প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা। আজ আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি, তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 10 ভকেশনাল সেকশন সাবজেক্ট 2। আজকে আমরা ক্লাস 10-এর ভকেশনাল শাখা ক্লাস 10-এর সাবজেক্ট ইংলিশ 2 বিষয়কে নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের জেনে নিতে হবে বা জেনে নেওয়ার খুব জরুরি দরকার পুরো ভকেশনাল কোর্সে কী কী রয়েছে। ক্লাস 10-এ ভকেশনাল কোর্সে যা রয়েছে তা আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করতে চাই। আমরা এসএসসি ভকেশনাল যে পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রতি বছর, সে অনুসারে দেখা যাচ্ছে প্রথমে 3টি পার্টে গোটা কোশ্চেনটি সেট করা হয়ে থাকে। পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি, 3টি পার্টে আলোচনা করা হয়ে থাকে। পার্ট এর মধ্যে পার্ট এ, এটিকে বলা হচ্ছে রিডিং টেস্ট। এই রিডিং টেস্টের মধ্যে রয়েছে সিন এবং আনসিন। সিনের কোশ্চেন হয় 2টি, একটি হচ্ছে 1 নম্বর আর একটি হচ্ছে 2 নম্বর। সিন প্যাসেজ থেকে 2টি কোশ্চেন হয়, আনসিন প্যাসেজ থেকে 2টি কোশ্চেন হয়, 3 নম্বর 4 নম্বর। সিন প্যাসেজে 1 নম্বরে থাকে চুজ দ্য বেস্ট অ্যান্সার। চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো 4টা থাকবে, 4টা প্রশ্নে 4 মার্ক থাকবে। আর 2 নম্বরে থাকবে অ্যান্সার টু দ্য কোশ্চিন, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নে 5 মার্ক থাকবে। আনসিনে 3 নম্বরে থাকবে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, শূন্যস্থান পূরণ করতে হবে ক্লু দিয়ে। আর 4 নম্বরে থাকবে একটি প্যাসেজটা পড়ে পুরো সামারি একটি লিখতে হবে 5 সেন্টেন্সের মধ্যে। এবার আমরা চলে যাই পার্ট বি। পার্ট বি রয়েছে গ্রামার অংশ, এটাকে আমরা বলবো গ্রামার টেস্ট। গ্রামার টেস্টে মোট নম্বর হচ্ছে 24। এখানে কোশ্চেন শুরু হয় 5 থেকে, 5, 6, 7, 8, 9, মোট 6টা 10 পর্যন্ত মোট 6টা আইটেমের কোশ্চেন থাকে। প্রথমে থাকবে এখানে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে থাকবে ন্যারেশন, তারপরে থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, 8 নম্বরে থাকবে ট্যাগ কোশ্চেন, 9 নম্বরে থাকবে হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, 10 নম্বরে থাকবে হচ্ছে কানেক্টর বা লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডস। তোমাদেরকে এই 5 থেকে 10-এর মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু 5 নম্বরে থাকবে 6টা প্রশ্ন, এর মধ্যে থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই ধরনের করে 5, 6, 7, 8 এবং 10 নম্বর, 9 নম্বর ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন, এটা তোমাদের পুরো তুলেই লিখতে হবে। 5, 6, 7, 8, 10 নম্বর প্রশ্নে প্রতিটা থেকে 6টা করে থাকবে, এর মধ্যে থেকে তোমাদের 4টা করে প্রশ্নের উত্তর দিতে হবে, যার পুরো মার্ক আসবে 4, 6, 24। প্রতিটা থেকে 4টা করে মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4, 6, 24। এই 24 মার্কের প্রশ্ন পার্ট বি গ্রামার অংশ। এবার আমরা চলে যাই রাইটিং টেস্টে, অর্থাৎ পার্ট সি। এখানে থাকা কারণে পাঠিয়ে দিচ্ছি পার্ট সি। পার্ট সি, যা রাইটিং টেস্ট বা কম্পোজিশন টেস্ট নামে পরিচিত। রাইটিং টেস্ট বা কম্পোজিশন টেস্ট নামে পরিচিত পার্ট সি। এখানে থাকবে 11 নম্বরের কোশ্চিন এবং 12 নম্বরের 2টো কোশ্চিন, যার মধ্যে নাম্বার রয়েছে 9, 9, 18। 11 নম্বরে থাকবে একটি কম্পোজিশন বা 2টি কম্পোজিশন, তার বিকল্প অথবা থাকবে একটি স্টোরি রাইটিং। এই দুটোর মধ্যে হয় কম্পোজিশন কিংবা স্টোরি রাইটিং, এই দুটো প্রশ্নের মধ্যে একটি উত্তর দিতে হবে। 12 নম্বরে চলে যাই, এর মধ্যে থাকবে একটি ডায়লগ এবং তার অথবা হিসেবে থাকবে একটি গ্রাফ অথবা একটি চার্ট, যা একটি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর
হয়েছে 9 করে 9 9 18। আমরা এখানে পার্ট এ রিডিং টেস্ট, পার্ট বি গ্রামার টেস্ট এবং পার্ট সি রাইটিং টেস্ট, এই তিনটি বিষয় সম্পর্কে তিনটি পার্ট নিয়ে আমাদের একটি বড় একটা কোশ্চিন হবে, যা কোশ্চিনের নাম্বার হবে 1 থেকে 12 পর্যন্ত, যা পুরো কোশ্চিনটা। এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পার্ট বি, যা যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি। এবং পূর্বে আমার ক্লাসে যে সকল স্টুডেন্টরা রয়েছে ভকেশনাল শাখায়, তাদেরকে আমি যেখান থেকে ক্লাসটা শেষ করেছিলাম আর নিতে পারিনি করোনার কারণে, তারপর থেকে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আজকে আমি গ্রামার পার্ট বি গ্রামার টেস্টকে নিয়ে আলোচনা করব। আজকে গ্রামারের অংশ হবে ন্যারেশন। আমি আবারও বলছি, আমার সেকশন হচ্ছে ভকেশনাল সেকশন। আমি ক্লাস 10 ইংলিশ 2 বিষয়ে আলোচনা করছি। আজকে বিষয় হচ্ছে ন্যারেশন। আমি ন্যারেশনকে নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করতে চাই, বা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ন্যারেশন যার অর্থ জানি, ন্যারেশন হচ্ছে উক্তি। একে উক্তি বলা হয় বাংলায়। ন্যারেশন কোনো কিছু বলার নামকে ন্যারেশন বলে। ন্যারেশন মূলত 2 প্রকার, একটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন, যাকে বাংলায় আমরা বলবো প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট ন্যারেশন এটাকে আমরা বলবো পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশনের একটু সংক্ষিপ্ত সংজ্ঞা আমি দিয়ে দিচ্ছি, জেনে নেই যে ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। আমি সংক্ষেপে বলছি, যদি বক্তা তার নিজের কথা বা নিজের ভাষা হুবহু বলে, কোনো রূপ পরিবর্তন না করে, বক্তা যদি তার কথা বা তার ভাষা নিজের ভাষায় সরাসরি বলে, কোনো রূপ পরিবর্তন না করে, তবে সেটাকে আমরা বলবো ডাইরেক্ট ন্যারেশন। আর বক্তা যদি হুবহু না বলে নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে বলে, নিজের ভাষায় যদি একটু সাজিয়ে বলে, তবে সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট ন্যারেশন। আমি যে বিষয়টাকে যাইতে চাচ্ছি, সাধারণত আমরা ন্যারেশন করে থাকি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন, এভাবেই করে থাকি। পরীক্ষায় সাধারণত ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন বেশি আসে এবং আমরা বেশি পাই। ইনডাইরেক্ট ন্যারেশন থেকে আবার ডাইরেক্ট ন্যারেশনও করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আজকে আমরা যেটা জানতে চাচ্ছি, বা আমরা আজকে যেটা আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে যে ন্যারেশনটা কীভাবে করা হয়, ন্যারেশনটা কেমন কি। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হি সেড টু মি, কমা, এটাকে আমরা বলবো ইনভার্টেড কমা, শুরু হি সেড টু মি আই অ্যাম ইল, আমি অসুস্থ, ফুল স্টপ এবং ইনভার্টেড কমা তার সঙ্গে শেষ করতে হবে। এটা আমরা আগে জেনে নিব যে এটা একটা ডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট ন্যারেশনকে আমি এখন এই ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব। কীভাবে? নিচে অ্যান্সার দিয়ে আমি লিখব হি সেড টু মি, এ পরিবর্তন করব আমরা। এখানে সেডকে সেড রাখবো না, কারণ সেড টু এর পরে অবজেক্ট রয়েছে, তাই সেড টুকে পরিবর্তন করে আমরা এখানে টোল্ড করব।
হি টোল্ড মি। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করলে ভালো হয়, তবে দ্যাট ছাড়াও ন্যারেশন করা যায়, তবে দ্যাট ব্যবহার করলে বেশি ভালো হয়। হি টোল্ড মি দ্যাট আই পরিবর্তন হবে, আই হয়ে যাবে এখানে হি। কেমন করে হলো আমি সেটা পরবর্তীতে যখন পার্সন পরিবর্তনের নিয়ম করাবো তখন আপনাদেরকে জানাবো। হি ওয়াজ ইন। এখন প্রশ্ন হচ্ছে ওয়াজ কেমন করে হলো? যখন টেন্স পরিবর্তনের নিয়ম করানো হবে তখন অবশ্যই কীভাবে ওয়াজটা অ্যান্ড ওয়াজে পরিণত হলো তখন আমরা জানতে পারবো। তার আগে জেনে নেই যে এটা হচ্ছে হি সেড টু মি, আই এম ইন, এটা হচ্ছে একটা ডাইরেক্ট ন্যারেশন, অ্যান্ড হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইন, এটি হচ্ছে একটা ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমাদেরকে জেনে নিতে হবে যে ন্যারেশনের কোন অংশটাকে কি বলে, অর্থাৎ ন্যারেশনের আমরা কথা বলবো কীভাবে, ন্যারেশনের এটাকে কী বলবো, এটা অংশটাকে কী বলবো, এই অংশটাকে কী বলবো, এটাকেই বা আমরা কী বলবো এবং কী বলবো আমরা এখন জেনে নেব যে এটাকে কী বলবো। আগে আমরা জানি এই অংশটাকে, এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এখানে নিয়ে আসবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে, আর সাবজেক্ট হবে হি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে। তাহলে এটাকে আমরা সাবজেক্ট বলবো, তার সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বলবো। এই মিটাকে কি বলবো, এটাকে আমরা অবজেক্ট বলবো, তার অবজেক্ট বলবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখানে সেইটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাহলে সেইটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং হি হচ্ছে তার সাবজেক্ট এবং হি হচ্ছে অবজেক্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কমা, এটাকে আমরা কমা বলবো, কি বলবো, কমা বলবো, COW কমা। আর একটি রয়েছে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ইনভার্টেড কমা বলবো। এটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ইনভার্টেড কমা বলবো, এটার নাম হলো ইনভার্টেড কমা। তাহলে আমরা এখানে পেলাম কমা এবং এখানে পেলাম আমরা ইনভার্টেড কমা। আমরা আরেকবার উচ্চারণ করি, কমা এবং ইনভার্টেড কমা শুরু এবং এখানে গিয়ে ইনভার্টেড কমা শেষ হয়ে যাবে। মাঝখানে যে ব্ল্যাঙ্কটা দিয়েছি এটা মনে করে নিতে হবে, এটা পুরো একটা সেন্টেন্স। এখন জানবো এই পুরো সেন্টেন্সটাকে আমরা কি নাম, কি হবে পুরো সেন্টেন্সটার নাম কি। আই অ্যাম ইন, এখানে আই অ্যাম ইন একটা সেন্টেন্স যেটা রয়েছে, যেটাকে আমরা রিপোর্টেড স্পিচে বলতে পারি, স্পিচে বলতে পারি, এটাকে আমরা ন্যারেশনও বলতে পারি। রিপোর্টেড স্পিচ অথবা শুধু স্পিচ বলা যেতে পারে, অথবা ন্যারেশনও বলা যেতে পারে। এটাকে এই অংশটাকে ন্যারেশন বলে, এই অংশটা আবার রিপোর্টেড স্পিচ নামে পরিচিত, এই অংশটা আবার স্পিচ নামে পরিচিত। আর আমরা এখন আমাদের ভাষায় কথা বলবো যে এটা হি হচ্ছে এই সেটটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং হি হচ্ছে তার সাবজেক্ট, হি হচ্ছে তার অবজেক্ট। কমা রয়েছে, ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, তারপরে একটা কমা, ইনভার্টেড কমার ভিতরে আমি একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটাকে আমরা বলছি রিপোর্টিং স্পিচ বা ন্যারেশন। এবার এখন আমরা ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে জানলাম, ইনডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে জানলাম এবং কোন অংশটাকে কী বলে সে সম্পর্কে জানলাম। এখন আমাদের জেনে নিতে হবে যে ন্যারেশন করতে কী কী প্রয়োজন। ন্যারেশন করার জন্য যেসব জিনিসের বা যে সকল আমাদের বেসিক গ্রামারের যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো আমাদের জেনে নেওয়াটা কিন্তু খুবই জরুরি দরকার। তার আগে একটু মিশিয়ে দিই। ন্যারেশন করতে যা যা প্রয়োজন আমি আবারও আলোচনা করছি। ন্যারেশন করতে যা প্রয়োজন তা হচ্ছে প্রথমত সেন্টেন্স, এটা জানতে হবে। বিশেষ করে সেন্টেন্স যে অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, এই 5টা সেন্টেন্স রয়েছে এই সম্পর্কে জানতে হবে এবং তা চিনতে পারতে হবে। সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। 2
পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে, কি টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ ন্যারেশন করতে গেলে এই তিনটা বিষয়ের উপর জ্ঞান থাকা খুবই জরুরি। এখন আমরা সংক্ষেপে আলোচনা করব সেন্টেন্স, পার্সন এবং টেন্স, যা ইতিপূর্বে আমি ক্লাসে আলোচনা করেছি। এখন আমি সরাসরি যাব কিভাবে ন্যারেশনে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে হয়, তার পার্সন পরিবর্তনের নিয়ম। আমি পার্সন সম্পর্কে ক্লাসে আলোচনা পর আমি আজকে পার্সন পরিবর্তনের নিয়ম একটু দেখাতে চাই যে আসলে পার্সন পরিবর্তনটা কিভাবে হয়ে থাকে। তাই পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন পরিবর্তনের নিয়ম আমি পার্সন পরিবর্তন দেখাতে চাই তিনটা সেন্টেন্স দিয়ে, যে কীভাবে পার্সন পরিবর্তন। আমরা জানি পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে রয়েছে আই, মি, মাই, মাই, উই, আওয়ার, আস। সেকেন্ড পার্সনে রয়েছে ইউ, ইয়োর, ইয়োরস। থার্ড পার্সনে রয়েছে হি, শি, ইট, দে, দেম, হিজ, হিম, হার, দেয়ার। আরও রয়েছে নাউন রয়েছে সে, এগুলো পার্সন। কিন্তু পার্সনের আমরা যেগুলো এখানে পরিবর্তনটা দেখাবো সেই বিষয়গুলো এখানে আমাদের জানাটা দরকার। তার আগে পার্সন সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হবে, যে কোনটা কোন পার্সন, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন, এই সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হবে। যদি মিস হয়ে যায় পার্সন সম্পর্কে, পার্সন যদি চিনতে না পারা যায়, তাহলে কিন্তু এই পার্সন পরিবর্তনে এসে একটু সমস্যা দেখা দেবে। আমি আবার তিনটা সেন্টেন্স লিখব। হি সেড টু মি, I am in, কমা, পুলিশটা ইনভার্টার কমা শেষ। আগে একটা সেন্টেন্স লিখব, তারপরে আমি আরেকটা সেন্টেন্স লিখব। হি সেড টু মি, ইউ আর ইন, একই সেন্টেন্স মনে হচ্ছে কিন্তু পার্সনগুলো একটু ভিন্ন রয়েছে। হি সেড টু মি, হি ইজ ইট। এখন আমরা খেয়াল করি পার্সন পরিবর্তন। এখন আমাদের খেয়াল করতে হবে কোনটি স্পিচ, রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচে যে কোনো জায়গায় যেখানেই হোক না কেন পার্সনকে বুঝতে হবে, পার্সন কোথায় আছে। এখন ফার্স্ট পার্সন কোন, সেকেন্ড পার্সন কোন, থার্ড পার্সন কোন, এই সম্পর্কে একটু জেনে নিই। এখানে আমি আরেকটা ছক নেই, এটাকে ফার্স্ট পার্সন বলছি। ফার্স্ট পার্সন আই, মি, মাই, মাইন, উই, আওয়ার, আস। এটা ফার্স্ট পার্সন, এগুলো ফার্স্ট পার্সন হিসেবে বলছি। এবার সেকেন্ড পার্সন কি দেখে নেই। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, ইয়োরস, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এবার থার্ড পার্সন একটু দেখি। হি, শি, ইট, দে, দেম, হিজ, হিম, হার, দেয়ার, ইত্যাদি। আমরা এখানে দেখলাম ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, মাইন, উই, আওয়ার, আস। এখানে সেকেন্ড পার্সন দেখলাম ইউ, ইয়োর, ইয়োরস। থার্ড পার্সনগুলো দেখলাম হি, শি, ইট, দে, দেম, হিজ, হার, দেয়ার, ইত্যাদি ইত্যাদি আর নামটা বলছে। আমাদের এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা খুঁজে পেলাম। এখন আমাদেরকে ন্যারেশনে যেতে হবে। ন্যারেশনে গিয়ে আমাদের এখন পার্সন পরিবর্তনটা করতে হবে। তার আগে
এদিকে আমাদের অপরিবর্তিত অবস্থায় থাকবে। তবে মনে রাখতে হবে সেই টুয়ের পরে যদি অবজেক্ট থাকে তবে সেই টুকে পরিবর্তন করে টোল করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে বলতে পারি যে সেই টুকে পরিবর্তন করে আমাদেরকে এখানে টোল্ড করতে হবে, কারণ সেই টুয়ের পরে অবজেক্ট রয়েছে। হি টোল্ড মি। কমা ইনভার্টেড কমা পরিবর্তে ড্যাশ বসানো হলো, পার্সন পরিবর্তনে চলে যায়। আমরা প্রথমে পার্সন করেছি আই একটি পার্সন। এখন জানতে হবে এটা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই হচ্ছে এখানে ফার্স্ট পার্সনে রয়েছে, সুতরাং ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে অনুসরণ করবে। শুধু আই নয়, এইগুলোর মধ্যে যে কোনো একটি যদি থাকে ভ্যারিয়েশন স্পিচে যদি থাকে তবে তা সর্বদাই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাই এখানে আই ছিল, আই আছে, যখন আমরা ডাইরেক্ট নেরেশনকে ইনডাইরেক্ট করতে যাচ্ছি তখন আই পরিবর্তিত হয়ে হি হয়ে যাচ্ছে। এখন টেন্স পরিবর্তনটা সাধারণত আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই নিয়ম অনুসারে আমি যা থাকলে ওয়াজ বা এর সাথে ওয়াজ বসে ওয়াজ হচ্ছে ওয়াজ দিয়ে। টেন্স পরিবর্তন যখন বোঝানো হবে তখন টেন্স পরিবর্তনের নিয়ম অবশ্যই জানানো হবে। এখন পার্সন পরিবর্তনের নিয়ম বোঝানো হচ্ছে, পার্সন পরিবর্তনকে একটু ফলো করি। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হিম, তাহলে সেইগুলো পরিবর্তন করে আমি এখানে টোল্ড করলাম, কারণ অবজেক্ট রয়েছে সেই কারণে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমি দ্যাট বসালাম এবং পার্সন পরিবর্তন হয়ে আই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করেছে, হি হয়ে গেছে, হি হয়েছে। এবং আমি যা থাকলে ওয়াজ হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হয়। এবার চলে যায় বি নাম্বারে। বি নাম্বারে আবার নিয়ম অনুসারে করব। এই পর্যন্ত যেমন হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে হি সেই টুকে পরিবর্তন করে আমরা টোল্ড করব। হি টোল্ড মি কমা ইনভার্টেড কমা পরিবর্তে আবার দ্যাট বসাবো, হি টোল্ড মি দ্যাট। এখন রয়েছে এখানে ইউ আর আই নেই, কি রয়েছে ইউ। বুঝতে হবে ইউ কোন পার্সনে গেল, ইউ গেল সেকেন্ড পার্সন। কোন পার্সনে? সেকেন্ড পার্সনে। এখন মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তবে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। তাকে অনুসরণ করবে অবজেক্টকে। কার অবজেক্টকে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে এ নাম্বারে যে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকার কারণে এই অনুসরণ করেছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এবার দেখা যাচ্ছে যে রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন রয়েছে, তাই সেকেন্ড পার্সন অনুসরণ করেছে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে আমরা এখন বলতে পারি যে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে, এবং রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। তাহলে এখন সেই অনুসারে ইউ তার কাছে কাকে অনুসরণ করলো? মিকে। তাহলে এখানে ইউটা হচ্ছে একটি সাবজেক্ট, সুতরাং মি যাবে না, মির সাবজেক্ট আমাদেরকে জেনে নিতে হবে কি মির সাবজেক্ট হচ্ছে আই এখানে চলে যাবে। তাই আমাদেরকে আরেকটি ফর্ম জানার দরকার ছিল, একটি হচ্ছে সাবজেক্টিভ, একটি হচ্ছে অবজেক্টিভ, একটি হচ্ছে পসেসিভ। এগুলো কোন কারা সাবজেক্টিভ গ্রুপ বসে, এদের কারা অবজেক্টিভ গ্রুপ বসে, এরা কারা পসেসিভ ফর্মে বসে, এটা আমাদেরকে জেনে নেওয়াটা খুবই জরুরি। পরবর্তী আমরা দেখাবো। তা এখানে আমরা জানতে পারলাম যে ইউ পরিবর্তিত হয়ে আই হয়ে গেল, কারণ রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন ইউ আর রয়েছে এই অবজেক্ট। তাহলে আমরা এখানে আই বলছি, তার নিয়ম অনুসারে আমি যা থাকলে ওয়াজ ওয়ান বসে, তাহলে এখানে হয়ে গেল ওয়াজ, তাহলে আই ওয়াজ হি। এবার পরবর্তীতে সি নাম্বারে আমরা দেখব এটা আবার কেমন করে পরিবর্তন হচ্ছে।
এগুলো সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে আমরা করছি, কারণ আমাদেরকে আরও জেনে নেওয়া উচিত ন্যারেশন সাধারণত 5টি সেন্টেন্সের উপর করা হয়। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টি সেন্টেন্সের উপর সাধারণত ন্যারেশন করা হয়, যা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে দেখাচ্ছি। আবারও দেখছি এখানে সেই টু এর পরে অবজেক্ট রয়েছে মি, তাহলে সেই টুকে পরিবর্তন করে আমরা এখানে টোল্ড করব। তাহলে হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা এখানে ড্যাট বসাবো, হি টোল্ড মি ড্যাট। এবার চলে যায় পার্সনে, কি রয়েছে হি। হি ফার্স্ট পার্সন নয়, সেকেন্ড পার্সন নয়, থার্ড পার্সন। হি হচ্ছে থার্ড পার্সন। এখন আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে তবে তার কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে তবে তার কোনো পরিবর্তন হয় না, হি হিয়ে থাকবে। আবার টেন্সের নিয়ম অনুসারে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ান বসে, ওটা যখন টেন্স পরিবর্তন দেখানো হবে তখন অবশ্যই জানতে পারবে যে কীভাবে অ্যামিজার ওয়াজ ওয়ানে পরিণত হচ্ছে। তাহলে হি ওয়াজ ইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইন। এখন আমরা জানতে পারলাম পার্সন পরিবর্তনটা কীভাবে হচ্ছে। পার্সন পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। আমি আবারও যা দেখিয়েছি যে এটা হচ্ছে একটি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের যে কোনো জায়গায়, যে কোনো স্থানে সাবজেক্ট হিসেবে হোক, অবজেক্ট হিসেবে হোক বা পসেসিভ হিসেবে হোক, যে কোনো ফর্মে থাকুক, যদি রিপোর্টিং স্পিচে ফার্স্ট পার্সন থাকে তবে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। রিপোর্টিং স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। রিপোর্টিং স্পিচে যদি থার্ড পার্সন থাকে তবে তার কোনো পরিবর্তন হবে না। তাহলে আজকে আমরা জানতে পারলাম পার্সন ন্যারেশনের পার্সন পরিবর্তনটা কীভাবে হয়। এখন এই পার্সন পরিবর্তন করতে গেলে আমাদের আরও কিছু ফর্মেট আছে, যেটা সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ হিসেবে রয়েছে। আমরা পরবর্তী ক্লাসের জন্য ইয়ে দেখিয়ে দেন।